বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে। আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কালো ছড়ি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে কালো ছড়ি। মুরারিবাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ, এই বয়সে রোজ ভোরবেলা অন্তত 1 ঘন্টা হাঁটাচলা করলে হার্টের অবস্থা ভালো থাকে। আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায়, তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক। বার 2-3 পার্কটা চক্কর দিয়ে মুরারিবাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন। তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরেন। একদিন পার্কে চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য বেঞ্চে বসলেন। সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না। না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান। আজ পুরো একটা বেঞ্চ খালি। মুরারিবাবু ঘড়ি দেখলেন, 6টা বেজে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো, তাই ক্লান্তিটা যাচ্ছে না। আরও মিনিট 10 বসা যাক। একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন। এক মাথা সাদা চুল, পাকানো গোঁফ, পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর ধাক্কাবার ধুতি, পায়ে চকচকে পামশু, হাতে একটা কালো ছড়ি। বেশ শৌখিন বলে মনে হচ্ছিল তাকে। তাছাড়া মিঠে একটা সুগন্ধ টের পাচ্ছিলেন মুরারিবাবু। এ বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক। মনে মনে হাসি এলো মুরারিবাবুর। আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন। এবার ভদ্রলোক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বার করলেন। তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং পাকাতে থাকলেন। কিছুক্ষণ পর হঠাৎ সিগারেটটাই জুতোর তলায় নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন। ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছেছেন। সেই সময় মুরারিবাবুর চোখে পড়ল ওর কালো ছড়িটা। সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন, ও মশাই, আপনার ছড়িটা যে ফেলে গেলেন, ও মশাই! ভদ্রলোক যেন শুনতেই পেলেন না। ফুটপাতের ওখানেই বাসটাও। প্রায় খালি একটা বাস এসে গেল। এবং উনি বাসে উঠে গেলেন। বাসটা তখনই গর্জন করতে করতে জোরে চলে গেল। মুরারিবাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন বলা যায়। হাতলওয়ালা ছড়ি, হাতলে রূপালি নকশা আছে, বাকি অংশ মসৃণ, তলার দিকটা ইঞ্চিটাক রূপলি খাপে মোড়া। মুরারিবাবু অগত্যা ছড়িটা নিয়ে বাড়ি ফিরলেন। কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি দেখা পান তাহলে ফেরত দেবেন। কাল যদি দেখা না পান পরশুও ছড়িটা নিয়ে যাবেন। যতদিন না ওর দেখা পান ততদিন এটা সঙ্গে নিয়ে যাবেন মর্নিং ওয়াকে। সেদিন রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল মুরারিবাবুর। তারপর ঝাঁঝালো মিঠে সুগন্ধ টের পেলেন তিনি। প্রথমে ভাবলেন মনের ভুল, পরে বুঝলেন মনের ভুল নয়, ঘরে সত্যি সুগন্ধ মৌ মৌ করছে। আজ ভোরবেলা পার্কে সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছিলেন মুরারিবাবু। কিন্তু সেই সুগন্ধ ঘরের ভেতর কেন? চমকে উঠে মুরারিবাবু সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপের টিউব লাইটটাও জ্বেলে দিলেন। ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই।
থাকবেই বা কেমন করে? মশার জন্য মাথার দিকে দুটো জানলা সন্ধ্যার আগে বন্ধ করে দেন মুরারিবাবু। পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতরের দিকের দুটো জানলার মধ্যে একটা বন্ধ করেন, অন্যটা শুধু খোলা থাকে। পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধ আছে। তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে? সেই খোলা জানলার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালের ব্র্যাকেটে হাতও লাটকে সেই কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন, সেটা নেই। অমনি বুকটা ধরাস করে উঠল মুরারিবাবুর। ছড়িটা গেল কোথায়? অবশ্য তত ভীতু মানুষ তিনি নন। রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন মুরারিবাবু। যখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন। মুরারিবাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন। এতদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে গেছে। কাজী মুরারিবাবু এ বাড়িতে একা থাকেন। শপাক খান। বরাবর তিনি স্বাবলম্বী মানুষ। জীবনে কখনো ভূত প্রেত দেখেননি। ভূত প্রেত আছে না নেই তা নিয়ে কখনো মাথা ঘামাননি। অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুরে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনোদিন কল্পনাও করেননি। মাথা ঠান্ডা রেখে মুরারিবাবু ঘটনাটা বুঝতে চাইলেন। এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার। ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজ্যান্ত মানুষ। রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে। কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠল যে একটু পরে মুরারিবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দু পায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে। এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড। দেওয়ালে সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে মুরারিবাবু মশারির ভেতর ঢুকে পড়লেন। তিনি এখন মরিয়া। যা ঘটে ঘটুক তিনি গ্রাহ্য করবেন না। কিছুক্ষণ পরে মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলেন মুরারিবাবু। মাথার উপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল। সুগন্ধটা তখনও ম করছে। সেই সুগন্ধে যেন কি মাদকতা আছে। মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মুরারি মোহন ধারা। ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। ভোর 5টায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবুর ঘুম ভেঙে গেল। অভ্যেস মতো শশব ব্যস্ত উঠে পড়লেন তিনি। তারপরেই মনে পড়ে গেল রাত্রে সেই অদ্ভুত ঘটনার কথা। কিন্তু না, এখন ঘরে সেই সুগন্ধ নেই। আর কি আশ্চর্য, সেই কালো ছুরিটা ব্র্যাকেটেই ঝুলছে। তাহলে কি তিনি অদ্ভুত স্বপ্ন দেখেছেন? কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না মুরারিবাবু। প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছুরিটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন তিনি। যথারীতি দরজায় তালা এঁটেই বেরোলেন। পার্কে পৌঁছে চারিদিক লক্ষ্য রেখেছিলেন মুরারিবাবু, কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলেন না। আর 4 বার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলেন গাদাগাদি তার বয়সী 6 জন বৃদ্ধ বসে আছেন। মুরারিবাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তার দৃষ্টি চঞ্চল। চারিদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে খুঁজছিলেন তিনি, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। অগত্যা ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়ি ফিরলেন মুরারিবাবু। কালো ছড়িটা দেয়ালে আঁটা ব্র্যাকেটে আগের দিনের মতোই ঝুলিয়ে রাখলেন। এতদিন রাতে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন। ফ্যানের বাতাসে মশারি দুলছিল, তাই ব্র্যাকেটে ঝোলানো ছড়িটাকে দেখা যাচ্ছিল না। ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওরা চোখে পড়ার কথা। টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন। ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো। গলিতে রিক্সা চলাচলও বন্ধ হয়ে গেল একসময়। মুরারিবাবুর চোখের পাতা
ঘুমে জড়িয়ে আসছিল। তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন। রেলের গার্ড ছিলেন তিনি। ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতে পারেন। কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হলো। গত রাত্রে যেমন হয়েছিল, আর জেগে আছেন বলে বুঝতে পারলেন। উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো শব্দটা। তারপরই আচম্বিতে নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ। কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠেছিল, কিন্তু আজ তিনি আরও মরিয়া। মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন, তবে রে বেটার ছেলে, দাঁড়া। তারপর টিউবলাইটটা জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন। অমনি ভীষণ চমকে উঠলেন মুরারিবাবু। কালো ছড়িটা ব্র্যাকেট থেকে নিচে পড়ে গেছে। তাহলে এই শব্দটাই কাল রাত্রে তার ঘুম ভাঙিয়েছিল, এবং আজ রাতেও একই শব্দ তিনি শুনছেন। ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে, কিন্তু এই সুগন্ধটা। মুরারিবাবু ছড়িটা তুলে আবার ব্র্যাকেটে রাখবার জন্য পা বাড়িয়েছেন। সেই সময় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো, তারপর শূন্যে ভেসে খোলা জানালার কড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল। এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে থাকলো। মুরারিবাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন। একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়ি ঠুকঠুক করে পায়চারি করে বেড়াচ্ছে। সাহস করে জানলায় উঁকি দিলেন তিনি। বারান্দার উপরে 40 ওয়াটের একটা বাঁধ সারা রাত চলে। এলাকায় হিঁচকি চোরের উপদ্রব আছে। হঠাৎ শব্দটা থেমে গেল। উঁকি মেরে মুরারিবাবু কেউ দেখতে পেলেন না, তবে সেই সুগন্ধটা এখনো ঘরের ভেতর বম করছে। ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে। চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে। টলতে টলতে মুরারিবাবু আলো নিভিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন এবং খুব শিগগিরই ঘুমিয়ে পড়লেন। ভোর 5টায় অ্যালার্ম বাজলে যথারীতি। মুরারিবাবু মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন। আর কি আশ্চর্য, তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মধ্যেই ব্র্যাকেট থেকে ঝুলছে। ঘরে কোনো সুগন্ধও নেই। হ্যাঁ, স্বপ্ন ছাড়া আর কি। মুরারিবাবুর মনে হলো পরপর দুরাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন। আসলে ছড়িটার রং ছিল কালো, এবং সেই ভদ্রলোক ওইভাবে এটা ফেলে রেখে হন্তদন্ত হয়ে এগিয়ে গিয়ে বাসে চেপে চলে গেলেন। তাই মনে একটা খটকা বেঁধেছিল, এবং সেই খটকা থেকেই তিনি স্বপ্ন দেখেছেন। এদিনও সেই ভদ্রলোককে মুরারিবাবু খুঁজে পাননি, তবে সেই বেঞ্চে তার বসার মতো জায়গা ছিল। জনাচার তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন। কালো ছড়িটা এক পাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পরপর দুরাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন। আজ রাত্রেও যদি ওই স্বপ্ন দেখেন, অমন বিদঘুটে স্বপ্ন প্রতি রাত্রে দেখতে কি ভালো লাগে। তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা কামালে তিনি যে সত্যিই পাগল হয়ে যাবেন। তার যে ছড়িটা এখানে ফেলে রেখে সেই ভদ্রলোকের মতোই কেটে পড়া যাক। এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয়, এবং তিনিও এর পাল্লায় পড়ে ভুতুরে স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে কেটে পড়েছিলেন। মুরারিবাবুর ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তারপর হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন, কিন্তু বরাত অন্যরকম। বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন। ও মশাই, মশাই, ও মশাই, আরে আপনার ছড়ি, আপনার লাঠিটা ফেলে যাচ্ছেন যে। বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নেড়ে বললেন, আরে না না, ওটা আমার ছড়ি নয়। ভদ্রলোক যেন তেড়ে এলেন। আমার নয় মানে? আপনি এটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন, আবার বলছেন এটা আমার নয়।
অবিনাশ দা, রঞ্জন বাবু, আপনারা শিগগিরই এখানে আসুন তো। সেই বেঞ্চ থেকে 4 প্রবীণ হন্তদন্ত হয়ে এসে গেলেন। তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন, পরিতোষবাবু ঠিকই বলেছেন, আমরাও দেখেছি। হ্যাঁ, পরিতোষবাবু ঠিকই বলেছেন, আমরাও দেখেছি। আপনি ওই কালো ছড়িটা হাতে নিয়ে এসে বেঞ্চে বসলেন, এখন বলছেন ওটা নাকি আপনার নয়। ব্যাপারটা কি খুলে বলুন তো। সব কথা খুলে বললে এরা তাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবেন। এই ভেবে মুরারিবাবু ফুঁস করে শ্বাস ছেড়ে বললেন, উফ, ঠিক আছে, দিন দিন তো দিন, ছড়িটা দিন। বলে ছড়িটা নিয়ে তিনি হন্তদন্ত বেরিয়ে এলেন পার্ক থেকে। এরা 4 জন ততক্ষণে হাসাহাসি করে সত্যি বলছেন, পাগল লোক একেবারে, ও কোত্থেকে যে চলে আসে সব বুঝতে পারি না। দেখছিলেন না, ও বলা যায় না এসব লোক। মুরারিবাবু মনে মনে বললেন, এখনো পাগল হইনি, তবে শিগগির যে পাগল হয়ে যাব তাও ঠিক। উফ, হতচ্ছাড়া ছড়িটা। গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছড়িটা বরং থানায় জমা দেবেন। শুধু বলবেন এটা তিনি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন। বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং তাড়িয়ে তাড়িয়ে 1 গ্লাস চা খেয়ে মুরারিবাবু ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন। কিন্তু থানায় গিয়ে আরেক কাণ্ড। থানার বাবু ছড়িটা দেখেই উত্তেজিতভাবে হাঁক দিলেন, সমাদ্দার বাবু, ও সমাদ্দার বাবু, এবার শিগগিরই আসুন। একজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, বলুন স্যার, বলুন, কি হয়েছে, কি হয়েছে স্যার, কি হয়েছে? বড়বাবু বললেন, দেখুন তো, এটা আড্ডি বাবুর সেই ছড়িটা কিনা। ও স্ত্রী বলেছিলেন একটা কালি ছড়ি হাতানোর জন্যই ডাকাতরা আড্ডি বাবুকে খুন করেছিল। ভদ্রমহিলা ছড়িটার যে ডেসক্রিপশন দিয়েছিলেন তার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাই না? সমাদ্দারবাবু ছড়িটা দেখে চমকে উঠেছিলেন। ওটা হাতে নিয়ে হাতলের নিচে রূপালী অংশটা খুঁটিয়ে দেখার পর তিনি বললেন, হ্যাঁ স্যার, এই তো এখানে খোদাই করে লেখা আছে এসকে আদ্দি, তার মানে সুশীল কুমার আদ্দি। মুরারিবাবু ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন। কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। বড়বাবু তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, দেখুন মশাই, এটা এক সাংঘাতিক মার্ডার কেস, ছেলেগেলা নয়। সত্যি করে বলুন তো, আপনি এটা কোথায় পেয়েছেন? সমাদ্দারবাবু বললেন, স্যার, আগে দেখা যাক এটার ভিতরে হিরেগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে কিন্তু। বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে দেখলেন পেঁচ খুলে হাতলটা আলাদা হয়ে গেল। তারপর সমাদ্দারবাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে থাকলেন। কয়েকবার ঠোকার পর খুদে 3 টুকরো উজ্জ্বল কি জিনিস বেরিয়ে এলো। জানলা দিয়ে সকালে রোদ এসে পড়েছিল বড়বাবুর টেবিলে। সেই রোদে 3 টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো দীপ্তি ঝলমলিয়ে উঠল। মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার বড়বাবু সহাস্যে বললেন, আপনি এই ছড়িটা কোথায় পেলেন বলুন তো মশাই? মুরারিবাবু গুম হয়ে বললেন, আজ ভোরবেলায় পার্কে কুড়িয়ে পেয়েছি, কিন্তু ব্যাপারটা কি স্যার? বললুম না, মার্ডার কেস। কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিলেন। তারপর একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায়। সমাদ্দারবাবু বললেন, স্যার, আমার মনে হচ্ছে খুনিরা যে কোনোভাবেই হোক ছড়িটা হাতাতে পারেনি। বড়বাবু বললেন, কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক। ওদের হাজত থেকে এখনই নিয়ে আসুন, ওরা এবার কি বলে শোনা যাক। সমাদ্দারবাবুর নির্দেশে 2 জন কনস্টেবল হাত করা এবং কোমরে দড়ি বাঁধা 2টো লোককে টানতে টানতে নিয়ে এলো। একজন বেটে গাট্টা গোট্টা এবং অন্যজন রোগা। সমাদ্দারবাবু তাদের পেটে বার কতক বেটনের গুঁতো মেরে বললেন, চোরের জন্য এটা সুশীল বাবুকে মার্ডার করছিস, তাই না? বল, বল, কিন্তু ছড়িটা তোরা হাতাতে পারিসনি কেন? বল, বল আগে। বেটনের গুঁতোর সঙ্গে সঙ্গে চুল খামচে বেজায় টানাটানির চোটে অস্থির হয়ে বেঁটে লোকটা বলে উঠল, আমরা দুজনের সঙ্গে ছিলুম বটে, তবে খুনটা করেছে বেচুলাল স্যার। ছড়িটা সেই হাতি ছিল। পরের দিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি তার ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে। আমরা বিশ্বাস করিনি, ওকে খুব শাসিয়েছিলুম। বেচু মা কালী দিব্যি কেটে বলেছিল।
রাত দুপুরে খুটখুট শব্দ শুনে সে আলো জেলে দেখেছিল ছড়িটা নাকি জানলা দিয়ে গলিয়ে পালিয়ে গেল। আর আর ঘরে নাকি ঝাঁঝালো সেন্টের গন্ধ। আপনারা বেঁচুকে খুঁজে বের করুন স্যার। এবার মুরারিবাবু চুপ করে থাকতে পারলেন না, বলে উঠলেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, সুশীলবাবুর মাথার চুল কি সাদা ছিল? বেঁটে আসামি ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ ওর পরনে কি গিলে করা আদির পাঞ্জাবি ছিল? আগে আগে হ্যাঁ আর পরনে ধাক্কা পাড়ে ধুতি, পায়ে পামসু ছিল কি? আগে হ্যাঁ। মুরারিবাবু চুপ করে গেলেন। বড়বাবু বললেন, আপনি সুশীলবাবুকে চিনতেন নাকি মশাই? আস্তে মাথা নেড়ে মুরারিবাবু বললেন, আচ্ছা স্যার, এবার কি আমি যেতে পারি? হ্যাঁ, তবে নাম ঠিকানার একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান। সমাদরবাবু, এই স্টেটমেন্ট নিন। কাঁপা কাঁপা হাতে মুরারিবাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে বেরিয়ে গেলেন। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন, বড়বাবুকে কি বলে আসবেন? খুনি বেচুলাল ঠিক কথাই বলছিল তার দুই সেঙাতকে, কিন্তু ওর কথা বাড়িয়ে লাভ নেই। পুলিশের আইনে ভূত প্রেত বলে কিছু নেই। তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে যাবেন। পুলিশ ভূত প্রেতের চেয়ে সাংঘাতিক, তার যে চুপচাপ কেটে পড়াই নিরাপদ। তবে হ্যাঁ, একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশীলবাবুর আত্মা যেন ঠিক এটাই চেয়েছিলেন। মুরারিবাবুর মতো ভালো মানুষ শেষ অবধি তার ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেন না, তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন। শুনলেন আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো ছড়ি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। মুরারিবাবু ও থানার বড়বাবুর চরিত্রে সুমন। বেঁটে লোক ও জনৈক ভদ্রলোকের চরিত্রে নীল। সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।